শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের এসএসসি বাংলা ব্যাকরণ বইয়ের একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে বাক্যে পদ সংস্থাপনার ক্রম। আমি শিরোনাম দিয়ে দিচ্ছি, দেখো, বাক্যে পদ সংস্থাপনার ক্রম। এই আলোচনাটি আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের একদম শেষ অংশে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে পাবে। চলো শুরু করি। বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই পদ সংস্থাপনার ক্রম। কেউ কেউ একে পদক্রম বলে থাকে। নিয়মাবলী, চলো নিয়মগুলো দেখে আসি। নিয়ম 1, সম্প্রসারক সহ উদ্দেশ্য প্রথমে এবং সম্প্রসারক সহ বিদেহ শেষে বসে। যেমন, মনোযোগী ছাত্ররাই রীতিমতো পড়াশোনা করে। খেয়াল করো, ছাত্র উদ্দেশ্য, পড়াশোনা করে বিদেহ। আর মনোযোগী অংশটুকু উদ্দেশ্যের সম্প্রসারণ, রীতিমতো অংশটুকু বিদেহের সম্প্রসারণ। তাহলে বলতে পারি, দেখো, সম্প্রসারক সহ উদ্দেশ্য বাক্যের প্রথমে বসে, সম্প্রসারক সহ বিদেহ বাক্যের শেষ অংশে বসে। প্রশ্ন আসতে পারে এভাবে, সম্প্রসারক সহ উদ্দেশ্য কোথায় বসে? অথবা সম্প্রসারক সহ বিদেহ কোথায় বসে? উত্তর জেনে গেছি, সম্প্রসারক সহ উদ্দেশ্য প্রথমে এবং সম্প্রসারক সহ বিদেহ শেষে বসে। বাক্যকে শক্তিশালী করতে এর ব্যতিক্রমও হতে পারে। যেমন, লোকটি ছিল অত্যন্ত চতুর। দেখো, লোকটি উদ্দেশ্য, আর অত্যন্ত চতুর অংশটুকু উদ্দেশ্যের সম্প্রসারণ, আর এটি শেষ অংশে বসেছে বাক্যকে শক্তিশালী করার জন্য। নিয়ম 2, সম্বন্ধ পদ বিশেষের পূর্বে বসে। আবার বলছি, সম্বন্ধ পদ বিশেষের পূর্বে বসে। তোমরা এই আলোচনার এই অংশটুকু ভালো করে মনে রাখবে। যেমন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দেখো, ঘরের এটি হচ্ছে সম্বন্ধ পদ, ছেলে বিশেষ্য পদ, আর সম্বন্ধ পদ বিশেষ্য পদের আগে বসে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি জিনিস খেয়াল রাখবে যে সম্বন্ধ পদ ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। এটির সম্পর্ক খুঁজে পাওয়া যাবে শুধু কর্তার সঙ্গে। আর ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হারাবে যখন এর সঙ্গে যুক্ত হবে ষষ্ঠী বিভক্তি র বা এর। তাই আমরা বলতে পারি যে ঘরের এটি সম্বন্ধ পদ, আর এটি বসেছে বিশেষ্যের আগে। প্রশ্ন আসতে পারে এভাবে, সম্বন্ধ পদ কোথায় বসে? উত্তর, সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। অর্থসঙ্গতি রক্ষার জন্য বা ছন্দের অনুরোধে সম্বন্ধ পদ বিশেষ্যের পরেও বসতে পারে। যেমন, হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার। দেখো, তোমার এটি সম্বন্ধ পদ, এটি একটি কবিতার লাইন হতে দেখো সম্বন্ধ পদটি বিশেষ্য পদের পরে অবস্থান করছে। নিয়ম 3, কারক বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের আগে বসে। যেমন,
লোকটি ব্যবহারে খুবই ভদ্র। দেখো, ব্যবহারে এটি কারক বিভক্তিযুক্ত পদ, খুবই ভদ্র বিশেষণ পদ। আবার দেখো, রাজশাহীর আম খেতে চমৎকার। দেখো, খেতে এটি অসমাপিকা ক্রিয়াপদ, চমৎকার বিশেষণ পদ। এখানে একটি বিষয় বলে রাখি, আমরা জানি বিভক্তি দুই প্রকার, একটি শব্দ বিভক্তি আরেকটি ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, এটি 7 প্রকার। কারক আলোচনায় আমরা এই বিভক্তির প্রয়োগ দেখতে পাই। তাহলে শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়ে যে পদটি তৈরি হয় সেটি মূলত কারক বিভক্তিযুক্ত পদ, আর এটি বিশেষণের আগে বসে। আবার দেখো, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়াপদ, ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়াপদ। দেখো, অসমাপিকা কি? দেখো, ধাতুর সঙ্গে যদি এ, তে, লে এই সমস্ত বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে তাহলে সেই ক্রিয়াটি হবে অসমাপিকা ক্রিয়াপদ। অসমাপিকা ক্রিয়াপদ কখনো বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। যা হোক, অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণ পদের আগে বসে। প্রশ্ন আসতে পারে এভাবে, কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে, অথবা অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? উত্তর একটি হবে, কারক বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের আগে বা পূর্বে বসে। নিয়ম 4, বিদেহ বিশেষণ বিশেষ্যের পরে বসে। ভালো করে খেয়াল করো, বিদেহ বিশেষণ বিশেষ্যের পরে বসে। যেমন, লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নাই। দেখো, লোকটি বিশেষ্যপদ, জ্ঞানী বিদেহ বিশেষণ। বিদেহ বিশেষণটা কি? আমরা জানি যে বাক্যের উদ্দেশ্য অংশ ছাড়া বাকি যে অংশটুকু তা হচ্ছে বিদেহ, আর বিদেহ অংশে যদি বিশেষণের অবস্থান খুঁজে পাই তাহলে সেটি হচ্ছে বিদেহ বিশেষণ। অর্থাৎ বিশেষ্যের পরের বিশেষণটি হচ্ছে বিদেহ বিশেষণ, আর এটি সবসময় বিশেষ্য পদের পরে বসে। আশা করি বুঝতে পেরেছ। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে বিদেহ বিশেষণ কোথায় বসে? উত্তর, বিদেহ বিশেষণ বিশেষ্যের পরে বসে। নিয়ম 5, বাক্যের প্রথমে কর্তা, পরে কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে। যেমন, আমি শাহনামা পড়েছি। আমি কর্তা, শাহনামা কর্ম, পড়েছি ক্রিয়া। তাহলে ক্রিয়া শেষে, কর্তা প্রথমে আর মাঝে কর্ম, অর্থাৎ প্রথমে কর্তা, পরে কর্ম, শেষে ক্রিয়া। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যের কর্তা কোথায় বসে, অথবা বাক্যের কর্ম কোথায় বসে, অথবা বাক্যের ক্রিয়া কোথায় বসে? উত্তর, বাক্যের প্রথমে কর্তা, পরে কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে। কিন্তু কবিতায় এর ব্যতিক্রম হতে পারে। যেমন, লহ নমস্কার সুন্দর আমার। দেখো, লহ ক্রিয়াপদটি বাক্যের শুরুতে এসেছে কবিতার লাইন হওয়ার কারণে। বাক্যে জোর দিতে গেলেও এর ব্যতিক্রম হতে পারে। যেমন, জানি তোমার মুরত কতটুকু। দেখো, জানি ক্রিয়াপদটি বাক্যের প্রথমে এসেছে জোর দেওয়ার কারণে। যা হোক, নিয়ম 6, বহু পদময় বিশেষণ অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে। যেমন, তোমার দাঁত বের করা হাসি দেখলে
দেখলে সবারই পিত্ত জ্বলে যায়। খুবই একটা হাস্যকর উদাহরণ, তোমাদের নিশ্চয়ই হাসি পাচ্ছে। যাই হোক, দেখো, দাঁত বের করা, এটি বহু পদময় বিশেষণ, হাসি বিশেষ্য। তাহলে এই বহু পদময় বিশেষণ বিশেষ্য পদের আগে বসে। যদি বিশেষণটি একটি মাত্র পদবিশিষ্ট হতো তাহলে এটি বিশেষ্য পদের আগেও বসতে পারত, পরেও বসতে পারত, কিন্তু বহু পদময় হওয়াতে এটি অবশ্যই বিশেষ্য পদের আগে বসবে। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে বহু পদময় বিশেষণ কোথায় বসে? উত্তর, বহু পদময় বিশেষণ বিশেষ্যের পূর্বে বসে। এবার আসি না বা নে অব্যয়ের ব্যবহার নিয়ে। বাক্যে না বা নে অব্যয়ের ব্যবহার। ক, না সমাপিকা ক্রিয়ার পরে বসে। যেমন আমি যাব না। দেখো, যাব সমাপিকা ক্রিয়া, আর এই যে নাটি না বসেছে সমাপিকা ক্রিয়ার পরে। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে না কোথায় বসে? উত্তর, না সমাপিকা ক্রিয়ার পরে বসে। খ, না অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। যেমন না চাইতে দানের কোনো মর্যাদা নেই। দেখো, চাইতে এটি অসমাপিকা ক্রিয়া। আমরা জানি যে এতে লে অথবা ইতে ইলে লে এই সমস্ত বিভক্তি যুক্ত ক্রিয়াপদটি হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। যাই হোক, না এই ক্রিয়ার আগে বা পূর্বে বসে। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে না কোথায় বসে? উত্তর, না অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। গ, না বিশেষণীয় বিশেষণ রূপে বিশেষণের পূর্বে বসে। আবার বলছি, না বিশেষণীয় বিশেষণ রূপে বিশেষণের পূর্বে বসে। যেমন না ভালো না মন্দ। খেয়াল করো, এখানে ভালো আর মন্দ বিশেষণ পদ। দেখো, বিশেষণ পদ। আর এই যে না, এই না আসলে বিশেষণীয় বিশেষণ, অর্থাৎ বিশেষণ পদ ভালোকে বিশেষায়িত করছে না, আবার বিশেষণ পদ মন্দকে বিশেষায়িত করছে না। তাই এই বাক্যের না বিশেষণীয় বিশেষণ রূপে বসেছে। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে না কোথায় বসে? উত্তর, না বিশেষণীয় বিশেষণের পূর্বে বসে। ঘ, যদি দিয়ে বাক্য আরম্ভ করলে না সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। যেমন যদি তুমি আজ না যাও তাহলে খুবই ক্ষতি হবে। দেখো, যাও সমাপিকা ক্রিয়া, আর এই যে না, এটি বসছে সমাপিকা ক্রিয়ার পূর্বে, অথচ এটি পরে বসার কথা ছিল, কিন্তু তা হলো না। কারণটি হচ্ছে যদি দিয়ে বাক্য আরম্ভ হয়। প্রশ্ন আসতে পারে এভাবে, বাক্যে না কোথায় বসে? উত্তর, যদি দিয়ে বাক্য আরম্ভ হলে না সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। এবারে নেতিবাচক অর্থ ছাড়া অন্য অর্থে না এর ব্যবহার। দেখো, ক, না বিকল্পার্থে। জিজ্ঞাসাবাচক বাক্যে তুমি বাড়ি যাবে না আমি যাব। দেখো, এই বাক্যে যে না, এটি বসেছে বিকল্প বোঝাতে। প্রশ্ন আসতে পারে এভাবে, তুমি বাড়ি যাবে না আমি যাব।
এ বাক্যে না কী অর্থে বসেছে? উত্তর বিকল্প অর্থে। খ, না অনুরোধ বা আদেশ অর্থে, নিরর্থকভাবে বাক্যের শেষে। একটা গান গাও না ভাই। দেখো এই যে না, এই না অনুরোধ বা আদেশ অর্থে বসেছে। প্রশ্ন আসতে পারে এভাবে, না একটা গান গাও না ভাই এ বাক্যে না কী অর্থে বসেছে? উত্তর অনুরোধ বা আদেশ অর্থে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ করলাম অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাটি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের নিচে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।